আসসালামু আলাইকুম, আমি গোলাম বাহাদুর নবীন। আমার একটা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে বরিশাল্লা বাজার। আমার আইটেম মেইনলি হচ্ছে গ্রোসারিজ বাদে সবই আছে টুকটাক। এটাকে আমরা আসলে অনলাইন সুপার শপ হিসাবেই শুরু করছিলাম। এখন আমাদের একটা অফলাইন শপ আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। যেহেতু এখানে সুযোগ দেওয়া হয়েছে, আসলে কি কি সমস্যার সম্মুখীন হয়েছি, আমার ব্যবসার বয়স 5 বছর, প্রায় 5 বছর প্লাস আর কি। এই 5 বছরের ভিতরে সব থেকে বড় যে সমস্যাটার সম্মুখীন হয়েছে সেটা আসলে সবার সাথে একই, ক্যাশ ফ্লো। ব্যবসা করতে গেলে আসলে ক্যাশ ছাড়া, যদি কেউ বলে যে ক্যাশ ছাড়া ব্যবসা হয়, এটা টোটালি আসলে ভুল। যার ক্যাশ আছে, আমার যেমন আজকে এখানে আসতে 5 বছর সময় লাগছে, যার ক্যাশ আছে তার হয়তো বা 5 মাসে চলে আসবে। আমার ব্যবসা শুরু ছিল 5,000 টাকা দিয়ে, আজকে আমার ইনভেস্টমেন্ট প্রায় 15 লক্ষ টাকা। আমার 5টা বছর সময় লাগছে। এখন যার ক্যাশ আছে, যার ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে, ব্যাকআপ আছে, ফ্যামিলি ব্যাকআপ আছে, তার আমার জায়গায় আসতে অবশ্যই 6 মাস 1 বছর সর্বোচ্চ লাগবে, এর বেশি আসলে লাগার কথা না। আরেকটা বড় সমস্যা যেটা হচ্ছে, যেমন দেখা গেছে আমি যদি একজন ছোট উদ্যোক্তা হিসেবে যদি শুরু করি যে আমি এখন নতুন একটা দোকান নিব আমার ব্যবসা বাড়ানোর জন্য, প্রবলেম যেটা হয় অ্যাডভান্স। আমাদের বরিশালের পার্সপেক্টিভে একটা দোকান যদি নিতে হয়, সেটা যদি মোটামুটি একটু ভালো পজিশনে হয়, রাস্তার পাশে হয়, 5 লাখ 10 লাখ টাকার নিচে কোনো কথা নাই। এখন একজন উদ্যোক্তা যে শুরু করছে মাত্র, যার পুঁজি আছে সব মিলে হয়তো 5 লাখ টাকা, সে যদি 5 লাখ টাকা অ্যাডভান্সই দেয়, তারপর তার ডেকোরেশন থাকে, মালামাল থাকে, তাহলে সে ব্যবসা করবে কি দিয়া? যেটা সম্পূর্ণরূপে একটা অনিয়ন্ত্রিত জিনিস। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে প্রায় দেখি ভোক্তা অধিকাররা বিভিন্ন জায়গায় যে মানে মেইনটেইন করে, বাজার মনিটরিং করে, দ্যাটস রিয়েলি রাইট, গুড, সবই ঠিক আছে। কিন্তু ব্যবসায়ীদের দোষ হয়, তারা 3 টাকার জিনিস না 9 টাকায় সেল করে। আমিও প্রথম এটাই ভাবতাম যে ব্যবসায়ীরা ডাকাতি জ্ঞান করতেছে, বাট এখন যখন নিজে একটা প্রতিষ্ঠান পরিচালনা করি, আমি দেখতেছি যে আসলে তারা যে ডাকাতি করতেছে, ডাকাতি করাটা আসলে খুব বেশি অন্যায় না। একটা প্রতিষ্ঠান যেখানে সদরের মতো আমি জায়গায় যদি বলি, একটা মোটামুটি দোকান নিতে গেলে 20 লক্ষ টাকা অ্যাডভান্স লাগে, ভাড়া লাগে 30,000 টাকা, সেখানে 2 জন স্টাফ চাকরি করলে তার মান্থলি খরচ আছে, বিদ্যুৎ বিল সবসময় প্রায় 1 লক্ষ টাকা। সে তো বাসা থেকে আইনে আসলে এটা মেইনটেইন করবে না। এখন এই ব্যবসায়ী আর হচ্ছে কনজিউমারের ভিতরে সম্পর্ক যদি আসলেই ভালো করতে হয়, আমার মতে এই অনিয়ন্ত্রিত এই যে অ্যাডভান্সের যে বিষয়টা, এইটা যদি গভর্নমেন্টের পক্ষ থেকে কোনোভাবে একটা রুলস জারি করা হইতো যে এই যে মালিক পক্ষ যারা থাকবেন, অর্থাৎ দোকান মালিক বা আমরা তো ভাড়াটিয়া, আমরা তো আসলে দোকান মালিক না, দোকান মালিক পক্ষ যারা থাকবেন বা বাড়ির মালিক পক্ষ যারা থাকবেন, এটা যদি একটা রুলস রেগুলেশন থাকতো যে না এত স্কয়ার ফিট হিসাবে অমুক পজিশনে এত টাকা ভাড়া, তাহলে আমার মতে আরো কিছু উদ্যোক্তা হয়তো বেঁচে থাকতো। আরেকটা বড় প্রবলেম যেটা আমি ফেস করতে নিয়েছিলাম, হয়তোবা আল্লাহ আমাকে সেভ করছে, যখন আপনি আপনার প্রতিষ্ঠানের একটা ভালো সুনাম হয় বা মোটামুটি একটু আপনি হাঁটা চলা শুরু করেন, তখন দেখবেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আপনাকে প্রচুর কুনজরে পড়তে হবে। সেটা হইতে পারে পলিটিক্যাল, সেটা হইতে পারে বাড়ির মালিক পক্ষ নিজেও করতে পারে। আপনার ব্যবসা খুব ভালো চলতেছে, বাড়ির মালিক চিন্তা করতেছে আমি নিজের একটা দোকান খুলে বসবো, তার তো ব্যবসা ভালো চলতেছে, তাইলে হয়তো আমারও খুব ভালো চলবে। এই ধরনের প্রবলেমগুলো ডিট থাকা সত্ত্বেও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো খুব বাজেভাবে ফেস করতে হয়। কারণ ওই যে বাড়ির মালিকের কাছে একটা লাইন আছে, 3 মাস পূর্বে চাইলে সে তার নিজের কাজে দোকান ছাড়তে বলতে পারে, আবার আমিও চাইলে 3 মাস আগে। তো এই লাইনগুলো দিয়ে কিন্তু আসলে আমাদেরকে অনেক ডিস্টার্ব করে বাড়ির মালিক পক্ষ, যেটা আসলে কি বলবো, আমরা যারা ছোট উদ্যোক্তা এটা আমাদের খুব পেইন খাইতে হয়। আর তার থেকে বড় কথা, সাপোজ আমার বর্তমান আমি যে লোকেশনটায় আছি, আমার অ্যাডভান্স 5 লক্ষ টাকা, আমার ভাড়া হচ্ছে 10,000 টাকা। এখন মিঠাই বা হচ্ছে যে আরো বা বড় বড় প্রতিষ্ঠানের কথা আমি যদি বলি, আমার দোকানটা হচ্ছে যে মানে সদর রোডে না, যেহেতু বড়তলা, সেই হিসেবে দোকানের সাইজ বড়, সেই হিসেবে অ্যাডভান্স তুলনামূলক কম, উপরে টিন। কিন্তু এখন বড় একটা প্রতিষ্ঠান এসে আমার মালিক পক্ষ করে বলছে 5 লাখ অ্যাডভান্স, আমি 15 লাখ টাকা দেবো, আমি ভাড়া 20,000 করে দেবো। তাই মালিক পক্ষ সে তো ফেরেশতা না, সে তো অবশ্যই বলবে যে আচ্ছা ঠিক আছে আপনি আমার সাথে কন্টিনিউ করেন। তখন তো আমাদের মতো ছোট ব্যবসায়ীদের সেভার আসলে কে, কারা? আইন তো কখনোই আমাদেরকে সেভ করবে না, কারণ 3 মাস আগে আপনাকে লিগ্যাল নোটিশ দিয়েছে, আপনি দোকান ছেড়ে দিয়েছেন, খুব লজিক্যাল। কিন্তু আসলে আমাকে যে তখন যে মাইন্ডটা খাইতে হইলো, আমি মাছ প্রান্তে আইসা আমার হিউজ টাকা ইনভেস্টমেন্ট, এই সমস্যার আসলে আমাদের আসলেই সেভার কারা? আমার এটা প্রশ্ন বিসিকের কাছে কিংবা সরকারের কাছে, যে আসলে আমাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আমাদেরকে আসলে কে সেভ করবে? আরেকটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের যে কথাটা লিসা আপু বলছে, আমি পরিপূর্ণভাবে সহমত। আমার যখন আসলে অনলাইন ভিত্তিক ছিল, বাসা থেকে ব্যবসা পরিচালনা করতাম, আমি আসলে 1 বছর ট্রেড লাইসেন্স ছাড়াই কাজ করি, কারণ ওই যে ট্রেড লাইসেন্স করতে গেলে চুক্তিপত্র লাগবে, অনেক ঝামেলা। ঝামেলা আপনি গেলে তারা আবার আসবে মনিটরিং করতে, মানে তাদের আবার চায়ের খুব পিপাসা, চা খাইতে চাইবে। আসলে এটা আমাদের দেশে হয়তো বা টেবিলের নিচে চা খাওয়া অনেক লজিক্যাল, আবার আপনি যদি সেটা না দেন আপনার তো লাইসেন্স ইস্যু হবেই না, আবার অনেক জটিলতা আছে। এই কথা বলতে গেলে আসলে শেষ হবে না, এটা আমাদের ঘাটতি আসলে।
আমাদের ব্যবসায়ীদের সমস্যা, কারণ আমি টাকা দিচ্ছি, আমি না দিলে তো আর সে দিতে পারতো না, কিন্তু আমার তো ঠেকা, আমার তো নিতে হবে, লাগবে, নয়তো আবার ঝামেলায় করতে হবে। আর পারিবারিক সাপোর্ট যেটা, আসলে আমি ব্যবসা শুরু করার শুরু থেকে আসলে আমার মানে সাপোর্ট একদম জিরো ছিল, যেটা একেবারেই জিরো। মানে আমার পড়াশোনা জেলা স্কুল থেকে হাতেম আলী কলেজ এন্ড ভার্সিটি থেকে গ্রাজুয়েট কমপ্লিট করছি। তো তাদের চিন্তা ভাবনা ছিল আমি ইঞ্জিনিয়ারিং প্রফেশনে থাকবো, ভালো চাকরি করব, সরকারি চাকরি করবো, স্টিল না আমাকে বাসায় এটা নিয়ে কথা শুনতে পায়। তো তাদের বিপক্ষে যাই আজকে আমি এই পর্যন্ত আসছি। এখন আলহামদুলিল্লাহ তাদের সাপোর্ট আছে। কারণ একটা কথা তিক্ত হলেও সত্যি কথা, সেটা হচ্ছে ব্যর্থতার গল্পের সঙ্গী আসলে কেউই হয় না। আপনি যখন সফল হবেন তখন পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আপনার সঙ্গী। আর একটা প্রবলেম যেটা আমি আসলে ফেস করি সেটা হচ্ছে স্টাফ প্রবলেম। যেহেতু আমরা ছোট ব্যবসায়ী, আমরা আসলে অত বড় ব্যবসায়ী না। আমি আমার নিজের জায়গা থেকে বলবো আমি অত বড় ব্যবসায়ী না। তো আমার স্টাফকে স্যালারি দেওয়ার একটা ক্যাপাসিটি আছে, সেটা সর্বোচ্চ দেখা গেছে 10,000 টাকা, 8,000 টাকা। এখন আমি একটা স্টাফকে 3 মাস 6 মাস ব্যাপী আমি তাকে ফুললি ট্রেন করে দোকানের উপযোগী করলাম, এরপর সে করে কি চাকরি সুইচ করে সে তার অভিজ্ঞতা অন্য জায়গায় খাটায়। এই ধরনের সমস্যা আসলে দেখা গেছে মাসে হঠাৎ করে যদি আমাকে জানায় চাকরি আমি ছেড়ে দেবো, আমি হয়তো নতুন স্টাফ পাবো, এটা প্রবলেম না, কিন্তু সেই নতুন স্টাফকে আবার শুরু থেকে জিরো থেকে শুরু করা, এটা আমাদের জন্য খুব প্রবলেম। এই জন্য কোনো যদি সাজেশন থাকে বা কোনো সলিউশন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর একটা প্রবলেম যেটা আমি ফেস করছি আর কি, কিন্তু এখন আপাতত আলহামদুলিল্লাহ সমস্যা নেই, সেটা হচ্ছে লোন স্যাংশনের যে প্রবলেমটা। আসলে লোনের জন্য আমার এটা জালিশ স্যারের কাছে একটা আবেদন বা গভর্নমেন্টের কাছে আবেদন, আসলে তার কাছে আবেদন করলে লাভ নেই, সে আমাকে যেটা বললো আসলে এটা তো গভর্নমেন্টের কাছে আবেদন, তাদের হাত ধরে হয়তো বাঁচাবে। আমাদের আইডেন্টিটি কি, আমি আসলে কি, বাংলাদেশের নাগরিক, এটা তো আমাদের ফার্স্ট পরিচিতি নাকি। তো সেখানে আমার আইডেন্টিটি কার্ডের থেকেও কি বড় আর কোনো জামানত আছে? আমার মতে তো দেখি না যে আসলে আর কোনো জামানত আছে। তো গভর্নমেন্ট, যে কোনো ব্যাংক কর্তৃপক্ষ বা যে কোনো এনজিও যদি আমাকে লোন দেয়, আমি যদি আমার বাড়ির দলিল, জমির দলিল তার কাছে বন্ধক রাখি, বাড়ি তো সাপোর্টই করে না, ভাই যেটা বললো আমি সহমত তার সাথে, দেন কি গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে, তার একজন কি হবে, জামিনদার হইতে হবে। সরকারি চাকরির হাতে পায়ে ধরার জন্য তো আমি ব্যবসায়ী হই না। আমি সরকারি চাকরির হাতে পায়ে ধরার জন্য যদি ব্যবসায়ী হই, তাহলে আসলে আমি বাংলাদেশে আমার আইডেন্টিটি কি, আমার পরিচিতি কি? যদি তারা আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যদি একটা রুলস ইস্যু করা হয় যে পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ডের এগেইনস্টে আপনাকে লোন দেবে, আমি যদি লোন ঠিকমতো পে না করি, আমার যদি লোন নিয়ে আমি পালাই যাই, আমার আইডি কার্ড ক্যান্সেল করে দিবে। তারা তো চাইলে এটাকে পজ করে রাখতে পারে। বাংলাদেশ গভর্নমেন্ট বর্তমানে যারা পলিটিক্যাল অনেকে ছিল তাদের বিগত সময়ের গাফিলতি, তারা তাদেরকে অলরেডি আইডি কার্ড তারা ই করে দিয়েছে না, ক্যান্সেল করে দিয়েছে না, পজ করে রাখছে না। তো সেভাবে আমাদেরকে করবে, সমস্যা তো নাই, তাহলে আমাদের জামানতের জন্য তো আর হাতে পায়ে ধরা লাগতেছে না। আসলে এই সমস্যাগুলো আমি ম্যাক্সিমাম ফেস করেছি, তো সেই জিনিসগুলো আপনাদের সামনে আমি বলতেছি। আর একটা সমস্যা যেটা, ব্যবসা যদি ভালো দেখে, অনেক ছোট উদ্যোক্তা যারা নতুন শুরু করবে, স্টার্টআপ শুরু করে, তারা চিন্তা করে অমুকে খুব ভালো তেল বিক্রি করতেছে, অমুকে একটা প্রিন্টিং ব্যবসা নিয়ে বসে, আমিও বসি। সেই ব্যবসা মাথা বন্ধ যাইতে পারে না, অমুকে টি শার্টের রেট দিচ্ছে 150 টাকা, আমি 140 টাকা দেবো, আমার 2 টাকা লাভ থাকলেই হবে। মার্কেট মেইনটেইন করতে পারে, কিন্তু মার্কেটটাকে টোটালি ড্যামেজ করে যায়। এখন এটার জন্য আসলে এটা একটা বড় কারণ হচ্ছে ট্রেড লাইসেন্সটা ঠিকমতো মেইনটেইন হয় না, বা আমাদের বাজার মনিটরিং, কোয়ালিটি মনিটরিংটাও ঠিকমতো হয় না। সো এই প্রবলেমগুলো যদি গভর্নমেন্টের পক্ষ থেকে ঠিকঠাক মতো সর্ট আউট করা হতো, আশা করি কনজিউমার এন্ড ব্যবসায়ী যারা আছে এদের ভিতরে সম্পর্কটাও ভালো থাকতো। ব্যবসায়ীরা ভালো থাকলে আসলে দেশও ভালো থাকবে, কারণ আমাদের গভর্নমেন্ট সত্যি কথা বলতে একটা বড় অংশই পরিচালিত হয় ব্যবসায়ীদের মাধ্যমে। থ্যাঙ্কস এভরিওয়ান, আসসালামু আলাইকুম।